অস্টিওপোরোসিস নামটা শুনেছেন? কোনো ধারণা আছে আপনাদের এই অস্টিওপোরোসিস ওয়ার্ডটার সাথে? আমারও অস্টিওপোরোসিসটা হচ্ছে একটা খুব মারাত্মক একখানা রোগ আর কি, যেটা কিন্তু আমরা কোনো সিমটম নেই। বছর বয়স পর্যন্ত হাড়টা বাড়তে থাকে। এবার 30 বছরের পর থেকে আস্তে আস্তে হাড়টা প্রকৃতির নিয়মেই আবার হাড় থেকে কিন্তু ক্যালসিয়ামগুলো বেরিয়ে যাওয়া শুরু হয়। কম পড়ে গিয়ে যদি বেশি ভেঙে যায়, সেটাই কিন্তু কারণটা হচ্ছে অস্টিওপোরোসিস নামটা শুনেছেন? কোনো ধারণা আছে আপনাদের এই অস্টিওপোরোসিস ওয়ার্ডটার সাথে? আমারও নেই। অস্টিওপোরোসিস মানে হচ্ছে ভঙ্গুর হাড়। আজকালকার যে বয়স্ক মানুষরা সাধারণ বা একটু পড়ে যাওয়াতেই তাদের হাড় ভেঙে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে আর এর থেকে আমরা কিভাবে প্রতিরোধ পেতে পারি, সেটাই আজকে আমরা জানবো। আজকে আমাদের সাথে আছে প্রফেসর ডক্টর পার্থসারথী সরকার, নমস্কার। MS অর্থোপেডিক, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। উনি যুক্ত আছেন মণিপাল হসপিটাল এবং টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের সাথে। চলুন ওনার সাথে আলাপ করা যাক। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে একটা কথা বলুন, এই যে অস্টিওপোরোসিস, এটাকে সাইলেন্ট ডিজিজ কেন বলা হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে অস্টিওপোরোসিসটা হচ্ছে একটা খুব মারাত্মক একখানা রোগ আর কি, যেটা কিন্তু আমরা কোনো সিমটম নেই, মানে কোনো সাইলেন্ট, মানে কোনো রকম আপনি বুঝতেও পারবে না যার অস্টিওপোরোসিস হচ্ছে, যে তার হাড়টা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এই অস্টিওপোরোসিস জিনিসটা, যেটা আগে বুঝতে হবে যে অস্টিওপোরোসিস জিনিসটা কি। মানে অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ের যে একটা গঠন ছিল, যেটা আমাদের 30 বছর বয়স পর্যন্ত হাড়টা বাড়তে থাকে। এবার 30 বছরের পর থেকে আস্তে আস্তে হাড়টা প্রকৃতির নিয়মেই আবার হাড় থেকে কিন্তু ক্যালসিয়ামগুলো বেরিয়ে যাওয়া শুরু হয়, এবং সেই ক্যালসিয়ামটা কতটা বেরিয়ে গেছে তার উপর ডিপেন্ড করে আমরা বলি যে অস্টিওপোরোসিস হয়েছে না অস্টিওপিনিয়া হয়েছে। এবং অস্টিওপোরোসিস জিনিসটা হচ্ছে যখন হাড়ের থেকে 25% ক্যালসিয়াম বেরিয়ে গেছে, মানে সেটার একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমরা ধরুন একটা হাড় 30 বছর বয়সে হচ্ছে 100%, তার ক্যালসিয়াম যেটা রয়েছে সেটা 100%। তারপরে হাড়টা আস্তে আস্তে যখন যাদের বয়স হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেনোপজ হয়, ছেলেদের ক্ষেত্রে যাদের ইনঅ্যাক্টিভিটি সেডেন্টারি লাইফ যারা চলছে, তাদের ক্ষেত্রে হাড়টা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এবং ক্ষয় হওয়া মানে কি, হাড়টা অস্টিওপোরোসিস মানে পোরোসিস হচ্ছে, মানে যে একটা জমাট যে বাঁধনটা ছিল হাড়ের মধ্যে, যে কটেক্স বোনগুলো, যে ফিমার বা যেগুলো হিপ বোন বা আমাদের যেগুলোর উপর আমরা ওয়েট দিই, বেসিক্যালি যেগুলো হিপ বোন বা আমাদের ভার্টিব্রা যেগুলোর উপর ওয়েট করে, সেগুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে। ভঙ্গুর হয়ে যাচ্ছে মানে কি, ধরুন সে পড়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি এক্সরে করে যে তার হাড়টা এরকম অবস্থা হয়েছে এবং সে অল্পতেই পড়ে গিয়ে ভেঙে গেছে। এই জন্যই এটাকে সাইলেন্ট ডিজিজ বলা হয়, যে এর কোনো লক্ষণ নেই। আপনি দৈনন্দিন কাজকর্ম সবাই করতে পারবে, তাদের কোনো ব্যথা বেদনা সেই অর্থে থাকবে না যদি তার আনুষঙ্গিকভাবে তার আর্থ্রাইটিস না থাকে। তো সেক্ষেত্রে অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করার জন্য কোনো রকম ক্লিনিক্যাল সিমটম আমাদের কাছে জানা নেই, সেই জন্যই এটাকে সাইলেন্ট ডিজিজ বলা হয়। কিন্তু আমরা কি করে বুঝবো যে আমাদের অস্টিওপোরোসিস হয়েছে, মানে কি কি সিমটমস দেখা দেবে? আমাদের কিছু ভাবে এটা বুঝতে পারবো আমরা? আমাদের একটাই সিমটম, সেটা হচ্ছে অল্প আঘাতে, যেমন হচ্ছে যে যাদের অস্টিওপোরোসিস হয়ে গেছে, বিশেষ করে দেখা যায় যে যাদের বয়স 60 হয়ে যায়, বিশেষ করে যাদের ফিমেলদের বা অনেক সময় মেলদেরও হয়ে যায়, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে, বিশেষ করে কিন্তু ফিমেলদের, বারে বারে বলছি, তাদের অস্টিওপোরোসিস হলে সে অস্টিওপোরোসিসে সে বাথরুমে পড়ে যাক একটু পা স্লিপ করে, কিংবা ধরুন বেডের পাশে হয়তো রাত্রেবেলা দেখতে না পেয়ে পড়ে যাক স্লিপ করে, তো সেই কিন্তু পড়ে যাওয়াটা একটা বড় ইস্যু হয়। যদি অস্টিওপোরোসিস থাকে তবে সেই পড়ে যাওয়ার জন্য কিন্তু মারাত্মক হাড়ের ইনজুরি হয়। যেমন প্রথম কমনেস্ট কারণ হচ্ছে আমাদের হিপ বোন ফ্র্যাকচার, যে হিপ বোন ফ্র্যাকচারে অনেক সময় টোকেন্টারি ফ্র্যাকচারে আমরা প্লেট বসাই, বা ধরুন যাদের ভেঙে যাচ্ছে বলটা, তাদের বল বসাতে হয়। আবার অনেক সময় রিস্টে ফ্র্যাকচার হয়ে যায়, খুব কমন দিকে একদম আলতোভাবে পড়ে গেছে বাড়িতে, যে পড়ে যাওয়ার জন্যই কিন্তু, কম পড়ে গিয়ে যদি বেশি ভেঙে যায়, সেটাই কিন্তু কারণটা হচ্ছে অস্টিওপোরোসিস। বুঝলাম।
এটাকে আটকানো বা এই যে পড়ে যাওয়াটা আটকানোর কি কোনো স্কিন টেস্ট বা কিছু? একটা স্লিপ প্রিভেনশন, একটা যাতে পড়ে না যায়, সেই একটা পড়ে যাওয়াটাকে আটকানোর একটা প্রিভেনশন আছে আমাদের, যেটা আমরা সবসময়তেই মানে আমরা সবসময় বলতে থাকি যে এটা আমাদের মধ্যে যেন না হয়, মানে ধরুন পড়ে যাচ্ছে, এই যে ফল প্রিভেনশন স্ট্র্যাটেজিস, এটা কিন্তু যাদের অস্টিওপোরোসিস আছে বা যাদের বয়স্ক মানুষ, তাদের কিন্তু এই ভাঙাটা আটকানোর জন্য আমাদের একটা দায়িত্ব যে এটার উপর কেউ জোর দেয় না। ফল প্রিভেনশন স্ট্র্যাটেজি, ধরুন আমাদের যে মেঝেটা করা হয়, সেই মেঝেতে আমরা এখনকার দিনে অনেক রকমের মেঝে তৈরি করছি, সেই মেঝেতে কিন্তু খুব সহজেই জল পড়ে যাচ্ছে। অতএব আমাদের বুঝতে হবে যেখানে জল পড়ে, বিশেষ করে বাথরুমের মেঝে, তা যেন একেবারে স্লিপারি না হয়, সেটাই কিন্তু ফল প্রিভেনশনের একটা উপায়। এবং বাথরুমের মধ্যে ধরার জায়গা থাকতে হবে সাফিসিয়েন্ট, যেখানে জল পড়ে রয়েছে। বা ধরুন বাথরুমে চান করতে গেলে পরে তাকে একটা সাপোর্ট নিয়েও যেতে হতে পারে যদি তার বয়সের বা ব্যালেন্সের সমস্যা হয়। বা বাথরুমে বিভিন্ন ধরনের এখনকার দিনে প্লাস্টিকের ম্যাট পাওয়া যায়, সেই ম্যাটগুলো ব্যবহার করা যেতে পারে। বা সিঁড়িতে ওঠা নামার সময় সিঁড়ির এজগুলো যাতে একটু মানে পড়ে যাতে না যায়, স্লিপ যাতে না পড়ে যায়, সেই জন্য কিন্তু আমাদের সেই রকম স্ট্র্যাটেজি, মানে যাতে আমরা যে পেশেন্টের অস্টিওপোরোসিস আছে কি নেই আমরা জানি না, কিন্তু বয়স্ক মানুষ, তাদের কিন্তু পড়ে গেলেই মারাত্মক ধরনের ফ্র্যাকচার হচ্ছে, এবং খুব কম, মানে ট্রিভিয়াল ট্রমা একদম, যেটাতে মানে বাচ্চা বয়সে এরকম পড়ে যাওয়া, খাট থেকে পড়ে যাওয়া, বাথরুমে পড়ে যাওয়া তো কত হয়, তখন তো কোনো কিছু হয় না। তার মানে এটা কি, তখন হাড়ের যে ডেন্সিটি থাকে সেটা যে সাফিসিয়েন্ট থাকে সেই ফোর্সটাকে বিয়ার করার জন্য, কিন্তু তার পরবর্তীকালে হাড়টা একদম ডিমের খোলার মতো হয়ে যায়, মানে কর্টেক্স, যেটা আর কি হাড়টার মেন ওয়েটটা বয়ে বেড়ায়, সেটা একদম পাতলা হতে শুরু করে, মানে হাড় থেকে ক্যালসিয়ামটা বেরিয়ে যেতে শুরু করে। অতএব সেই ক্যালসিয়ামটা বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই পড়ে গেলেই ভেঙে যাচ্ছে। অতএব আমাদের প্রথম জিনিস হচ্ছে আমাদের অর্থনীতি হচ্ছে ফল প্রিভেনশন। এটা কিন্তু মাথায় রেখেই আমাদের বাথরুম বলো বা যেসব জায়গাতে জল পড়ার একটা সম্ভাবনা আছে সেসব জায়গাতে, এবং দেয়ালের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং যারা ব্যালেন্স যাদের কম তাদের খুব সহজেই তাদেরকে একটা সাপোর্ট দিয়ে হাঁটার একটা ব্যবস্থা করে দেওয়া, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এটাকেই আমাদের স্লিপ প্রিভেনশন স্ট্র্যাটেজি বলা হয়। এই যে প্রবলেমটা, এটা আমরা কিভাবে সাধারণ জীবনযাপন বা সাধারণ খাওয়া দাওয়া করে কিভাবে প্রতিরোধ করতে পারবো? হ্যাঁ, একদম খুবই দরকারি একটা কথা যে আমরা অস্টিওপোরোসিসটা ডায়াগনোজ যেমন করছি সেরকম আমাদের আটকাতেও হবে, এবং আটকাতে গেলে কিন্তু একটা স্ট্রিক্ট প্রোটোকল দিলে অনেক সময় সবার পক্ষে সেটা নাও করা যেতে পারে। তো এবারে আমাদের যেটা প্রথমে ভাবতে হবে যে তাদেরকে মেনলি যেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টের মধ্যে যে কোনো ধরনের মিল্ক প্রোডাক্ট বা ডায়েরি প্রোডাক্ট, যে কোনো ধরনের ডায়েরি প্রোডাক্টে বা মিল্ক প্রোডাক্টে কিন্তু ক্যালসিয়াম আমাদের সাফিসিয়েন্ট আছে। সাধারণত 500 মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের দরকার পড়তে পারে আর কি এমনি নর্মাল অবস্থাতে। তাতে আমাদের মোটামুটি যে কোনো ধরনের 500 ml এর মতো একটা আমাদের যে কোনো দুধ জাতীয় জিনিস খেলে মোটামুটি ক্যালসিয়াম লেভেলটা ঠিক থাকে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা একটা ভিটামিন D3, এটা খুব দরকার ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু আমাদের দেশে সাউথ ইস্ট এশিয়াতেই ভিটামিন D3 একটা এন্ডেমিক ভাবেই কম। কিন্তু যাদেরও এন্ডেমিক ভাবে কম আছে, তাদের সিমটম যাদের হচ্ছে না তাদের ঠিক আছে, কিন্তু যাদের দেখা যাচ্ছে হাড়টা অস্টিওপোরোসিস হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুড সাপ্লিমেন্টটা এবং পর্যাপ্ত পরিমাণে, মানে ধরুন সকালের যে রোদটা টলারেট করা যায় সেই রোদে, মানে রোদের মধ্যে যাওয়া, কারণ একমাত্র স্কিনের মাধ্যমেই ওটা সংশ্লেষ হতে পারে, এটা একটা বড় উপায়। তার জন্য কি করতে হবে, আমাদের বাইরে বেরোতে হবে। আমাদের এই যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা সারাক্ষণ ঘরের মধ্যে বসে আছি, সারাক্ষণ একদম মানে এসি চালিয়ে বসে রয়েছে, আমাদের পুরো সানলাইটের এক্সপোজার একদমই যেমন কমে গেছে, সেরকম আমাদের এক্সারসাইজও কমে গেছে। তো এই দুটো জিনিস, একটা হচ্ছে খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে যেগুলোতে ক্যালসিয়াম দিই, যেগুলো আমাদের ধরুন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে যেগুলোর মধ্যেও আছে, যেগুলো ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলে সেটা আরও ভালো হবে। আরও যেটার ব্যাপার সেটা হচ্ছে যে এক্সারসাইজ, মিনিমাম সারাদিনে 40 মিনিট এক্সারসাইজ। এটা কিন্তু একেবারে সকালবেলা উঠে যেমন করে আমরা মুখ ধুই সেরকম একটা অভ্যাসে পরিণত করতে হবে। যে কোনো এক্সারসাইজ, তাই তো? যোগা যে করি, কোনো দৌড়াই। এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ, যে এক্সারসাইজটা করলে পরে আমাদের শরীরের বিভিন্ন যে জয়েন্টস গুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটি হবে। যখনই জয়েন্টস এর অ্যাক্টিভিটি হবে তখন মাসেলস এর অ্যাক্টিভিটি হবে। মাসেলস গুলো যখনই আমাদের স্ট্রেংথেনিং হবে তখনই কিন্তু আমাদের হাড়গুলো স্ট্রেংথেনিং হবে। এবং সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা রেগুলার যদি 40 মিনিটস অফ এক্সারসাইজ, যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে, এবং স্ট্রেস ফ্রি লাইফ, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের ওজন যাতে না বাড়ে, এটা একটা খুব কমন ব্যাপার।
এবং আমাদের যে স্মোকিং এর যে হ্যাবিটটা, যে স্মোকিং কিন্তু অস্টিওপোরোসিসের প্রথম এবং প্রধান কারণ, এবং হাড় জুড়তেও এটা অসুবিধা করে। তাদের স্মোকিংটাকেও একেবারে মানে নিষেধ করতে হবে, তাকে না নেওয়াই উচিত। এবং তার সঙ্গে হচ্ছে আমাদের এই যে প্রতিদিনের যে আমাদের ওজন বাড়ার যে সমস্যাটা হচ্ছে এখনকার দিনে, বাচ্চাদের বিশেষ করে হচ্ছে, তারপরে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এই যে ওজন বাড়াটা, এটাকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমাদের ডায়েট সম্বন্ধে সবাইকে একটু সচেতন হতে হবে, এবং রেগুলার বেসিসে আমাদের ওজনটা যাতে নিয়ন্ত্রণ থাকে, সেটা একটা মানে নিজেদেরকেই সকালবেলা মানে বা মাসে বা সপ্তাহে একদিন নিজের ওজনটা নিজেকে দেখতে হবে। তো এই কিছু কাজ করলে পরে তাহলেই কিন্তু আমরা একদম খুব সহজ উপায় অস্টিওপোরোসিসটাকে অনেক দিন দূরে রাখতে পারবো। কিন্তু তাও কিন্তু অনেকেরই হতে পারে, সেই জন্য আমাদের স্ক্রিনিং টেস্ট, এটা আমরা বললাম যে স্ক্রিনিং টেস্টটার উপর কিন্তু জোর দিতে হবে। একবার করে বিনা পয়সাতেই অনেক জায়গাতে বিএমডি টেস্ট করানো হচ্ছে এখন। তো সেগুলোর সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে আমাদেরকে করে দিতে হবে, এটা খুবই জরুরি। আচ্ছা, এই যে অস্টিওপোরোসিস, এটা কি কোনো ডায়াগনিস বা কোনো স্ক্রিনিং টেস্ট আছে? হ্যাঁ, অস্টিওপোরোসিসের স্ক্রিনিং টেস্ট এখন আমরা খুব জোর দিচ্ছি, কারণ আমরা যেরকম হেলথ ক্যাম্পগুলো করছি তাতে আমরা একটা স্ক্রিনিং টেস্ট আছে, সেটা হচ্ছে বোন ডেনসিটি আমরা মেজারমেন্ট করি, যেটা আমরা আরও একটু ডিটেলে ডেক্সা স্ক্যান। এবার যাদের অস্টিওপোরোসিস আছে, মানে যেটা আমরা বললাম যে যাদের -2.5 হয়ে যাচ্ছে, মানে 25% হাড়, যেটা 30 বছর বয়সে থাকার কথা, সেখান থেকে 25% হাড় যদি কমে যায়, তখনই কিন্তু আমাদের ওই অস্টিওপোরোসিসটা হচ্ছে। তো এই অস্টিওপোরোসিসটা আমাদের স্ক্রিনিং টেস্ট অবশ্যই আছে, এটাকে বিএমডি বলা হয়। এটা সাধারণত আমরা করি না, কিন্তু এটা করা খুবই দরকার। এখন আমরা যেটা শুরু করেছি, যে আমাদের যে ফ্রি ক্যাম্প বা যেগুলো হয় আমাদের বিভিন্ন জায়গায়, এবং হাসপাতালেও আমি বলবো যে এটা প্রতিটি ওপিডিতেই থাকা উচিত, যে অ্যাটলিস্ট অস্টিওপোরোসিস স্ক্রিনিং করার জন্য যে বোন মিনারেল ডেনসিটি টেস্ট হয়, বিএমডি টেস্ট হয়, সেটা কিন্তু সব জায়গাতেই বাধ্যতামূলক করলে তবেই কিন্তু আমরা অস্টিওপোরোসিসটাকে ধরতে পারবো। সো আপনাদের সাথে আজকে আমিও জানতে পারলাম যে অস্টিওপোরোসিসটা কি, এবং এটা কিভাবে আমাদের শরীরের ভেতরে আস্তে আস্তে আমাদের শরীরকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে এক রকমের সাইলেন্ট ডিজিজ, যেটা হয়তো আপনি ভাবছেন যে আপনার শরীরে কিছু হয়নি, বাট আপনার শরীরকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদেরকে কি করতে হবে, এই যে বিভিন্ন রকম স্কিন টেস্ট বললেন, এগুলো আমাদেরকে করাতে হবে। আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে ফ্রি কনসালটেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া এরকম বিভিন্ন রকম স্কিন টেস্ট ফ্রিতে হয়ে থাকে, সো আপনারা জানতে পারেন এবং আপনারা ফোন করে। সো আবার দেখা হবে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।